আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে 2 দিন ধরে নিবিড় আলোচনা চললেও কোনো ফল আসেনি। হামাস তার অবস্থান থেকে নড়বে না বলে জানিয়ে দিয়েছে। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর ওপর ভয়াবহ হামলা চালিয়ে নিজের শক্তি দেখিয়েছে হামাস। এক নাগারে হিজবুল্লাহর 65 মিসাইল হামলায় প্রকম্পিত হয়েছে ইসরায়েল। দখলদারদের 2টি গুরুত্বপূর্ণ অবস্থানে আঘাত এনেছেন ইরাকি যোদ্ধারা। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভের আগুন থামার লক্ষণ নেই। কায়রোতে ব্যর্থ হয়ে একটি যুদ্ধবিরতির চেষ্টায় দোহায় উড়ে গেছেন সিআইএ পরিচালক। জানা গেছে, ইসরায়েলে একটি অস্ত্রের চালান থামিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। আল মায়াদিনের খবরে বলা হয়, গাজার দক্ষিণ সীমান্তের কাছে মোতায়েন ইসরায়েলি সেনাদের ওপর হামাসের রকেট হামলায় অন্তত 3 সেনা নিহত এবং 11 সেনা আহত হয়েছেন। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস হামলার দায় স্বীকার করে বলেছে, তারা রোববার রাফা সীমান্তের কেরিম শ্যামল ক্রসিংয়ের কাছে মোতায়েন ইসরায়েলি সেনাদের ওপর এক ঝাঁক স্বল্পপাল্লার 114mm রাজুম রকেট নিক্ষেপ করেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হামলায় 3 ইসরায়েলি সেনা নিহত এবং 11 জন আহত হন। তবে কোনো হিব্রু গণমাধ্যম বলেছে, এতে অন্তত 15 ইসরায়েলি সেনা আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এসব সেনাকে রাফা শহরের সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে মোতায়েন করা হয়েছিল বলে জানিয়েছে তেল আবিব। ইসরায়েলি বাহিনীর হিসেবে এ নিয়ে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে নিহত সেনা সংখ্যা 266 জনে উন্নীত হয়েছে। অবশ্য নিহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে। একজন ইসরায়েলি সেনা মুখপাত্র দাবি করেছেন, রোববার যেই লঞ্চার ব্যবহার করে রকেট নিক্ষেপ করা হয় সেটিকে বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। ওই মুখপাত্র বলেন, হামাসের নিক্ষিপ্ত রকেটগুলো ভূপাতিত করার জন্য কেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কাজ করেনি তার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের রকেটগুলো অন্তত নিচ দিয়ে উড়ে গেছে এবং মাত্র 14 সেকেন্ডের মাথায় ইসরায়েলি সেনা অবস্থানে আঘাত এনেছে। এ সময় আয়রন ডোম কাজ না করার পাশাপাশি কোনো সাইরেনও বাজেনি। হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান বলেছেন, কেরিম শ্যালোম ক্রসিংয়ের কাছে রকেট হামলায় তার সংগঠনের উচ্চমাত্রার সামরিক প্রস্তুতি প্রদর্শিত হয়েছে এবং রাফা শহরে স্থল অভিযান চালালে তা যে দখলদার সেনাদের জন্য সহজ হবে না সেই কথা বুঝিয়ে দেওয়া হয়েছে। ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ রোববার ইসরায়েলে 9 দফা হামলা চালিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলেছে, এদিন লেবানন থেকে কিরিয়াত শামুনা বসতিতে অন্তত 65টি কাতিউশা ও ফালাক রকেট নিক্ষেপ করা হয়। যুদ্ধ শুরুর পর এই হামলাকে অন্যতম বৃহত্তম হামলা বলে অভিহিত করেছে সংবাদ মাধ্যমগুলো। হিজবুল্লাহ জানিয়েছে, কিরিয়াত শামুনা ছাড়াও তাদের যোদ্ধারা রামিয়া ও আল মালিকিয়া সাইটের গোয়েন্দা সরঞ্জামগুলোকে যথাযথ অস্ত্রের মাধ্যমে সরাসরি আঘাত করেছেন। কয়েক ডজন কাতিউশা রকেটের মাধ্যমে জাউরায় ইসরায়েলের আর্টিলারি পজিশন, সেনা সমাবেশ এবং তাদের গাড়িগুলোতেও হামলা চালানো হয়। এতে বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। এদিন আভিভিম এবং শতলা বসতির 2টি ভবনে সরাসরি আঘাত হানেন হিজবুল্লাহর যোদ্ধারা। তাছাড়া আল সুমাকা সামরিক অবস্থান, কফর উবাল এবং কফর গিলাদি বসতিতে যথাযথ অস্ত্রের মাধ্যমে হামলা চালানো হয়। হিজবুল্লাহ বলেছে, প্রতিটি হামলাই ইসরায়েলি অবস্থানে সরাসরি আঘাত এনেছে। লেবাননের সংবাদ সংস্থা এনএমএ জানিয়েছে, রোববার ইসরায়েলি যুদ্ধবিমান থেকে লেবানিজ শহর মাইস আল জাবালে হামলা চালানো হয়। এর জবাবে সিরিজ হামলা চালায় হিজবুল্লাহ। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জানিয়েছে, সোমবার সকালে ইসরায়েলের 2টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছেন তাদের যোদ্ধারা। এর মধ্যে এইলাত বা উম্মুল রাশরাস শহরের একটি সামরিক ঘাঁটিও রয়েছে। বিবৃতিতে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে এবং ইসরায়েলি গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এই ধরনের হামলা চলতেই থাকবে। সর্বশেষ এই হামলার 2 দিন আগে ইসরায়েল অধিকৃত হাইফা বন্দরে ইরাকি যোদ্ধারা উন্নত মানের আরকাব ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছেন। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলার গতি বাড়িয়েছেন তারা। আল জাজিরা জানিয়েছে, মিশরের রাজধানী কায়রোতে রোববার যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ রাউন্ড শেষ হলেও ইসরায়েল ও হামাসের মধ্যে বড় মতানৈক্য রয়ে গেছে। আলোচনা শেষে হামাসের প্রতিনিধি দল কাতারের রাজধানী দোহায় নেতাদের সঙ্গে পরামর্শ করতে রাতেই কায়রো ছেড়েছে।
হামাসের তরফে জানানো হয়েছে, নিবিড় আলোচনার পর তাদের প্রতিনিধি দল মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছে তাদের প্রতিক্রিয়া হস্তান্তর করেছে। সংগঠনটি বলেছে, ফিলিস্তিনি জনগণের চাওয়া এবং যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করে এমন একটি চুক্তিতে পৌঁছাতে তারা সব ধরনের ইতিবাচক মনোভাব, দায়িত্বশীলতা, আগ্রহ ও সংকল্পের সঙ্গে কাজ করবেন। এর আগে হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছিলেন, ইসরায়েলি আগ্রাসনের অবসানই হবে মধ্যস্থতা চুক্তির আবশ্যিক ও যুক্তিসঙ্গত পূর্বশর্ত। কায়রো আলোচনায় হামাসের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে হানিয়া জানান, তারা মিশরে প্রতিনিধি দল পাঠানোর আগে ফিলিস্তিনি এবং অন্য প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছেন। সর্বসম্মত সিদ্ধান্ত হল, যুদ্ধ বন্ধ না হলে কোনো চুক্তিতে রাজি হবেন না তারা। আল জাজিরা বলেছে, আলোচনায় বড় ব্যবধান রয়ে গেছে। হামাস ইসরায়েলি হামলা বন্ধের দাবি পুনর্ব্যক্ত করেছে। অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারা সরাসরি আলোচনায় অংশ না নিলেও প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসের এই দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। এই অচলাবস্থার জন্য দুই পক্ষই পরস্পরকে দায়ী করেছে। এএফপি জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক বিল বার্নসও কাতারে গেছেন। সেখানে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে তার জরুরি বৈঠকের কথা রয়েছে। খবরে বলা হয়, কায়রো আলোচনায় কোনো ফল না এলেও সমাধানের কোনো উপায় বের করা যায় কিনা তা নিয়ে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বার্নস। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, ইসরায়েলে মার্কিন গোলাবারুদের একটি চালান আটকে দিয়েছে বাইডেন প্রশাসন। এই সিদ্ধান্তের বিষয়ে অবগত একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে বাইডেন প্রশাসন কেন এমন সিদ্ধান্ত নিল তা প্রকাশ করেনি ওই সূত্রটি অবশ্য বলেছে, রাফায় সম্ভাব্য ইসরায়েলি সামরিক অভিযানের সঙ্গে বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের যোগসূত্র নেই। জেরুজালেম পোস্ট জানিয়েছে, বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছে ইসরায়েল। অস্ত্রের যে চালানটি গত সপ্তাহে আসার কথা ছিল তা সরবরাহে দেরি হচ্ছে। ৭ অক্টোবরের পর এমন ঘটনায় এই প্রথম ঘটেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এই ঘটনায় ইসরায়েল উদ্বেগ জানানোর পাশাপাশি কারণও জানতে চেয়েছে। ইসরায়েলের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বলছেন, তাদের প্রতিরক্ষা বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ অস্ত্রের চালানটি এক পর্যায়ে ওয়াশিংটনের সিদ্ধান্তের কারণে আটকে গেছে। কারণ জানার জন্য বারবার চেষ্টা করা হলেও হোয়াইট হাউস বা মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কিছু বলছেন না। চালানটির বিষয়ে জানতে চাইলে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দেওয়া চলমান নিরাপত্তা সহায়তার কথা উল্লেখ করেন। মুখপাত্র বলেন, ৭ অক্টোবরের হামলার পর থেকে ইসরায়েলের জন্য নিরাপত্তা সহায়তা বিলিয়ন বিলিয়ন ডলার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলের সমস্ত অপরাধ এবং গণহত্যার প্রতি সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনকে অভিযুক্ত করেছে ইরান। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক্স পেজে এক পোস্টে বলেন, গাজায় ৭ মাস ধরে ইসরায়েল যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তার মূলে রয়েছে ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের নির্লজ্জ সমর্থন। তারাই এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। ইরানি মুখপাত্র বলেন, ইসরায়েলের প্রতি সমর্থন দেওয়ার পাশাপাশি মার্কিন এবং ব্রিটিশ সরকার এখন নিজেদের দেশে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর ধরপাকড় এবং নিপীড়ন চালাচ্ছে। কিন্তু এসব ব্যর্থ প্রচেষ্টার মাধ্যমে দেশ দুটি ইসরায়েলের গণহত্যার বিষয়ে সৃষ্ট জনমতকে ভিন্ন দিকে প্রবাহিত করতে পারবে না। টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়, গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়ে ইসরায়েলি শাসকদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি। রোববার সন্ধ্যায় সংস্থার শীর্ষ সম্মেলনের সমাপনী বিবৃতিতে গাজায় অবিলম্বে স্থায়ী ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। ওআইসি মহাসচিব হোসেন ইব্রাহিম তাহা ফিলিস্তিন ইস্যুতে সমর্থন ও সংহতি জোরদার করার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান। গাম্বিয়ার রাজধানী বানজুলে শনিবার শুরু হওয়া সংস্থার ১৫তম এই শীর্ষ সম্মেলনে ৫৭ দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। টেকসই উন্নয়নের জন্য সংলাপের মাধ্যমে ঐক্য ও সংহতি বৃদ্ধি প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে বিভিন্ন বৈশ্বিক সমস্যা, বিশেষ করে গাজায় ইসরায়েলের বর্বর হামলা নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়। ডেইলি সাভা জানিয়েছে, গাজায় হামলা বন্ধের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশে দেশে। যুক্তরাষ্ট্রের পর অন্তত আরও ১২ দেশে একই দাবিতে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে জার্মানি, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড ও মেক্সিকোতে। শিক্ষার্থীরা বলছেন, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলা বিক্ষোভের সঙ্গে একাত্মতা জানাতেই আন্দোলনে নেমেছেন তারা। ক্যাম্পাসে তাঁবু গেড়ে ১৭ এপ্রিল বিক্ষোভ শুরু করেন নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দেশটির অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
মার্কিন সংবাদ মাধ্যমগুলোর হিসেবে যুক্তরাষ্ট্রে প্রায় ১৪০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ চলছে। এরপর বিক্ষোভ শুরু হয় ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ভারত ও লেবাননের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভকারীরা গাজায় হামলা বন্ধের পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতা আছে ও অস্ত্র সরবরাহ করে এমন প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্পর্ক ত্যাগের দাবি জানাচ্ছেন। রয়টার্স জানিয়েছে, শুক্রবার জার্মানির হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান নিয়ে গাজায় যুদ্ধবন্ধের দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তবে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সুইজারল্যান্ডের লুসেন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়টির একটি ভবন ফটক দখল করে আছেন। আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি অব ডাবলিনের ট্রিনিটি কলেজের শিক্ষার্থীরা শুক্রবার অবস্থান কর্মসূচি শুরু করেন। ক্যাম্পাসে তাঁবু গেড়ে বৃহস্পতিবার থেকে বিক্ষোভ করছেন মেক্সিকোর বৃহত্তম বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি অব মেক্সিকোর শিক্ষার্থীরা। ইসরায়েলের সঙ্গে মেক্সিকোর সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছেন তারা। গার্ডিয়ানের খবরে বলা হয়, ইসরায়েলে আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের কার্যক্রম বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। সংবাদ মাধ্যমটিকে হামাসের মুখপাত্র আখ্যা দিয়ে রোববার এর কার্যক্রম বন্ধে সর্বসম্মতিক্রমে ভোট দেয় নেতানিয়াহুর মন্ত্রিসভা। খবরে বলা হয়, এই সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পর জেরুজালেমের অ্যাম্বাসেডর হোটেলে আল জাজিরার কার্যালয়ে অভিযান চালিয়ে ভাঙচুর চালায় পুলিশ। ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী শ্লোমো কারহি বলেছেন, অভিযানে আল জাজিরার সরঞ্জাম জব্দ করা হয়েছে। বিবিসির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে, কিন্তু পুলিশ তাদের ছবি তুলতে এবং হোটেলে প্রবেশ করতে দেয়নি। ইসরায়েল সরকারের এই সিদ্ধান্তকে অপরাধ আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে আল জাজিরা। একই সঙ্গে সংবাদ মাধ্যমটি বলেছে, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে ইসরায়েল আন্তর্জাতিক ও মানবিক আইন লঙ্ঘন করেছে। দিনটিকে গণমাধ্যমের জন্য অন্ধকার দিন অভিহিত করে বাক স্বাধীনতা নিয়ে নেতানিয়াহু সরকারের কট্টর মনোভাবে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল ও ফিলিস্তিনে কর্মরত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিদের সংগঠন ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় এই পদক্ষেপের সমালোচনা করে আল জাজিরার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। ইসরায়েলের ক্ষমতাসীন জোটের মধ্যপন্থী দল ন্যাশনাল ইউনিটি পার্টি এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এটি সম্ভবত ইসরায়েলি বন্দী মুক্তির আলোচনায় নাশকতার চেষ্টা। আল জাজিরা জানিয়েছে, কেরেম শ্যালোমে হামাসের হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত এবং প্রায় ১৫ সেনা গুরুতর আহত হওয়ার পর রাফায় ইসরায়েলি বিমান হামলায় ৮ শিশুসহ ২২ জন নিহত হন। সীমিত মাত্রার অভিযান পরিচালনার জন্য সোমবার রাফার পূর্বাঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩৪,৬৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।